বাংলাদেশের রাজনীতিতে গত ৫৫ বছরে একটি ধারাতে পরিণত হয়ে গেছে, একটি নিয়মে পরিণত হয়ে গেছে এবং মানুষ বোধ করি এভাবেই এই নিয়মটিকেই সৃষ্টি করেছে, এভাবেই মানুষ দেখতে চাচ্ছে। সেটি হচ্ছে আপনি যদি রাজনীতি করেন অথবা নাই করেন, আপনি মূলত আওয়ামী লীগ অথবা বিএনপি, বিএনপি অথবা আওয়ামী লীগ। এর বাহিরে আসলে বাংলাদেশের অন্য কোনো বিকল্প কিছুকে কখনোই গ্রহণ করতে চায় না। যদিও এই ৫৫ বছরে বেশ কয়েকবার বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিতেরা চেষ্টা করেছেন এই ধারাকে ভেঙে চুরে নতুন কোনো ধারা সৃষ্টি করার জন্য। সেটি ভালো কি মন্দ সেই আলোচনা পরে, কিন্তু জনগণ এর ধারে কাছে দিয়েও হাঁটেনি। যেমন এরশাদের আমলে এরশাদ তৈরি করেছেন, সবাই বলে বিএনপির মতো করেই তো এরশাদ জাতীয় পার্টি তৈরি করেছে, হতে পারে, কিন্তু সেই জাতীয় পার্টি এরশাদের পতনের পরে আর কখনোই বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। মোটামুটি দালালির একটি অবস্থান তৈরি করেছে, তাকে দালাল হিসেবেই টাকা দিয়ে কিনে নেয়ার কিছু প্রাণী সেখানে তৈরি হয়েছে, এর বাহিরে আর কিছু নয়। তারপরে জামাতে ইসলামী, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এলেন এবং পূর্ববর্তী মুজিব সরকারের যেই আপনার একদলীয় শাসন ছিল, বাকশাল ছিল, সেখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বিলুপ্ত করে দিয়ে শুধুমাত্র একটি রাজনৈতিক দল রাখা হলো, আর 4টি পত্রিকা রাখা হলো, আর সমস্ত গণমাধ্যমকে বন্ধ করে দেয়া হলো। তার বিপরীতে যে জিয়াউর রহমান সাহেব উন্মুক্ত করে দিলেন সমস্ত গণমাধ্যমকে এবং সমস্ত রাজনৈতিক দলকে আবার রাজনীতি করার সুযোগ করে দিলেন। সেই সুবাদে জামায়াতে ইসলামী আবার তারা রাজনীতি করার সুযোগ পেলেন, তারা আবার রাজনীতি করলেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে তারাও কোনো গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি। বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে, খুব ক্ষীণ ধারায় তাদের কিছু ভোটার তৈরি হয়েছে, কিন্তু সেটি ক্ষমতায় আসার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যাপক জনমত, জনস্রোত, জনগণের ভালোবাসায় সিক্ত হওয়া, সেরকম কোনো অবস্থান তারা তৈরি করতে পারেনি। এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তার কোনো কার্যক্রম নেই, সেই জায়গাটাতে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগের কিছু লোকজন এবং তাদের রাজনৈতিক কিছু কর্মকৌশলের কারণে তারা জামায়াতকে ভোট দিয়েছে। জামায়াত বেশ কিছু আসনে তাদেরও প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন পেয়েছে, ৭৭টি আসন পেয়েছে তারা এবং তাদের জোট মিলে। কিন্তু এটি আসলে মূল চিত্র নয়। মূল চিত্রটি হচ্ছে যখন বিএনপি এবং আওয়ামী লীগ এবং অপরাপর সকল রাজনৈতিক দল যখন অবাধে রাজনীতি করবে, রাজনীতি চর্চা করবে এবং সেইখানে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট প্রয়োগ করার সুযোগ পাবে, সেইখানে কে কত ভোট পাচ্ছে, সেইখানে কে কত আসন পাচ্ছে, তাদের অবস্থানটা কোথায় যাচ্ছে, সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। তো অতীত ইতিহাস বলছে আওয়ামী লীগ এবং বিএনপি, বিএনপি এবং আওয়ামী লীগ এর বাইরে আসলে নিরপেক্ষ সরকারের সময়ও জামাত, জাতীয় পার্টি তেমন কোনো অবস্থান তাদের দেখাতে পারেনি। সেই জায়গাটাতে বিএনপির সৃষ্ট একজন নেতা, যাকে বিএনপির নেতা হিসেবেই সবাই গ্রহণ করেছে, আবার বিএনপি থেকে বেরিয়ে যাওয়ার পরে তার আসলে কোনো অবস্থান নেই। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই হচ্ছে বাস্তবতা। বিএনপি থেকে বেরিয়ে গেলে আপনি আসলে আর কোনো কিছু নন, আবার আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলেও আপনি আসলে আর কোনো কিছু নন। এটি আপনাকে হাড়ে হাড়ে টের পেতে হবে যদি একবার বিএনপি থেকে আপনি উপেক্ষিত হন, অথবা আওয়ামী লীগ যখন কর্মকাণ্ড আবার শুরু করবে তখন আপনি যখন তার থেকে উপেক্ষিত হবেন, তার সাহচর্য যখন পাবেন না, যার কোনো নেতৃত্বে আপনি থাকতে পারবেন না, তখন আপনার এলাকাতে যেয়ে দেখবেন যে ওই এলাকার মানুষ আসলে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো সেই জায়গাটাতে বিএনপির খেয়ে, বিএনপির পড়ে, বিএনপির হাতে তৈরি হয়ে যিনি জাতীয় রাজনীতিতে এসেছেন, যদিও রাজনীতিতে তার তেমন কোনো মাঠে ময়দানে কোনো ভূমিকা কখনোই ছিল না, একেবারেই একজন অনুজ্জ্বল একজন মানুষ, কিন্তু বিএনপির কারণে বারবার উনি লাইমলাইটে এসেছেন। কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম একসময় জিয়াউর রহমানের সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তারপর থেকে খালেদা জিয়া তাকে অনেক
সুযোগ সুবিধা দিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে তাকে স্থান দিয়েছেন, তাকে মন্ত্রী বানিয়েছেন। তার পরবর্তীতে উনি বিএনপির সাথে বিদ্রোহ করে উনি বি চৌধুরীর সাথে হাত মিলিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন উনি বিশাল একটা কিছু, কিন্তু কোনো কিছুই হয়নি। বি চৌধুরী পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন, তার দলের অস্তিত্ব এখন আকাশে বাতাসে কোথাও নেই। আর অলি আহমেদ শুধু কথার ফুলঝুরি দিয়ে নিজের অস্তিত্ব জাহির করার চেষ্টা করছেন, এবং সেগুলো এত কুৎসিত এবং তার নিজের অতীতের সমস্ত বা কথাবার্তার বিপক্ষে, সমস্ত বক্তৃতা বিবৃতির বিপক্ষে, যে উনি বলছেন যে উনি নাকি ওই রিভোল্ট বলেছেন চট্টগ্রামে। কি কুৎসিত! ওনাকে এটা অবশ্য উনি নিজ মুখে এটা বলেনি, এটা বলেছেন আমাদের বিরোধী দলীয় নেতা শফিক সাহেব। ওনাকে মঞ্চে রেখে শফিক সাহেব প্রমাণ করার চেষ্টা করেছেন যে অলি আহমেদ ওই রিভোল্ট বলেছেন ৭১ সালে। কি কুৎসিত, কি জঘন্য কথা! সেই অলি আহমেদ নির্বাচনে তার ছেলেকে দিয়ে আসন বাগাতে চেয়েছেন, জঘন্যভাবে পরাজিত হয়েছেন। কারণ এখানে বিএনপির জনগণ, বিএনপির ভোটার এবং সাধারণ জনগণ গ্রহণ করেছে বিএনপিকে, অলি আহমেদকে নয়। উনি যদি আবার বিএনপির হয়ে যেতেন হয়তো জনগণ তাকে ক্ষমাও করে দিতে পারত। উনি এবার হুঙ্কার দিলেন, অলি আহমেদ সাহেব, বীর বিক্রম সাহেব হুঙ্কার দিলেন কি, উনি একটি বয়ান ছেড়ে দিলেন মার্কেটে। সেটি হচ্ছে যে ৩ জন নেতা যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় বিএনপির পতন হতে সপ্তাহখানেক সময় লাগবে। যদিও তাদের জোটের অন্যান্য নেতারা বিএনপিকে তো ১ সপ্তাহ সময়ই দিতে চাচ্ছেন না, কয়েক ঘন্টা কয়েক মিনিট সময় দিতে চাচ্ছেন পতনের জন্য, এবং প্রতিদিন কয়েক ডজনবার বিএনপিকে ওনারা পতন ঘটিয়ে দিচ্ছেন। ওইখানে অলি আহমেদ সাহেব ঘুম থেকে উঠে গিয়ে কোথায় যেন বক্তৃতা দেওয়ার সময় বলে বসলেন যে এই ৩ নেতা যদি, সেই নেতারাকে ডাক্তার শফিক, নাহিদ ইসলাম এবং মামুনুল হক, চিনেছেন তো মামুনুল হককে? ৫০১-এর, ওই যে ৫০১, হ্যাঁ, সোনারগাঁয়ের সেই ৫০১-এর মামুনুল হক সাহেব আরেকজনের স্ত্রীকে নিয়ে যিনি মজমাস্তি করতে যেয়ে হাতে নাতে ধরা খেয়েছেন, একজন ব্যভিচারী, একজন জঘন্য ধর্ষণকারী ধর্ষক, উনি নাকি, ওনারা ৩ জন নাকি একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলে বিএনপির পতন হতে ১ সপ্তাহ লাগবে। এখন উনি জোটের বিপক্ষে যে বিএনপিকে কেন ১ সপ্তাহ সময় দিচ্ছেন জানি না, কিন্তু ওনার তাহলে অস্তিত্ব কোথায়? ওনার দলের অস্তিত্ব কোথায়? ওনারা ৩ জন সিদ্ধান্ত নিলে বিএনপি ১ সপ্তাহে পতন হবে, তাহলে অলি আহমেদ সাহেবের সিদ্ধান্তটা কি? উনি কতদিন সময় দিতে যাচ্ছেন বিএনপিকে? এরকম পাগল হয়ে গেলে, এরকম ভারসাম্যহীন হয়ে গেলে তাদের পরিবারের লোকজনের উচিত এদেরকে জনসম্মুখ থেকে সরিয়ে নেওয়া, এদেরকে নীরবে নিবৃত্তে রেখে চিকিৎসা করানো এবং বাকি জীবনটা যেন সুস্থতায় কাটে সেই ব্যবস্থা করা।